কমিটমেন্ট করেছিলাম এই বাংলার মুখ থেকে দাসপ্রথা চিরদিনের জন্য বিলুপ্ত করব, সেই আশা নিয়ে দীর্ঘদিন আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে আছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, এখন পর্যন্ত চলমান আন্দোলন আছেন। এই জন্য আমরা আমাদের হৃদয়স্থল থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ভাই বোনেরা, আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা চেয়েছিলাম দাবি আদায় করে ঘরে ফিরব, বক্তব্য দিব দাবি আদায়ের পরে। এখনো কিছু পাই নাই, বলার কিছু নাই, শুধু ঘুমপাড়ানি মাসি পিসির গান শুনতে পাই। এই ঘুমপাড়ানি মাসি পিসির গান আর শুনতে চাই না। আমরা চাই দৃশ্যমান ফলাফল নিয়ে পরিবারের সাথে সেহরি এবং ইফতার করতে, ঢাকা শহরের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য সুযোগ করে দিতে চাই। আমরা কারো অস্বস্তির কারণ হতে চাই না, কারোর দুঃখের কারণ হতে চাই না। আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, মানুষের সেবা দেই। সেই সেবার কোন ধরনের বিঘ্নতা ঘটুক আমরা কোনদিনই সেটা চাইনি। আমরা বিগত দিনেও বারবার বলে আসছি, দেখুন আজকে আল্লাহ আপনাদেরকে সমাধান করার সক্ষমতা দিয়েছে, অনেককেই সেই সক্ষমতা দেয় নাই। আমরা আপনাদের কাছে, আপনাদের দুয়ারে, আপনাদের দরজায় আমরা বারবার যাচ্ছি। সকল ধরনের ফর্মালিটি মেনটেন করে আমরা আপনাদের দুয়ারে করে যাচ্ছি। আপনারা আমাদের কথায়, আমাদের কান্নায়, আমার বোনের কান্নায়, অসুস্থতায় আপনাদের হৃদয় নরম হচ্ছে না। আপনারা কি চান আমরা পাথরের কাছে যে কান্নাকাটি করব? আমাদের কান্নায় যদি আপনারা না শোনেন, আমাদের ভিন্ন পন্থায় যেতে বাধ্য করবেন না। পুরোপুরি মেসেজ। পাশাপাশি আমার সহযোদ্ধাদেরকে বলতে চাই, আপনারা প্রতিনিয়ত বলেছেন লড়াই 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 চাই, কিন্তু যখন আমরা এখন লড়াই নামলাম, আপনারা এখনো ঘরে বসে সেই লড়াই চাচ্ছেন। আর কবে, কিভাবে আমাদের উপর অত্যাচার জুলুম হলে আপনারা আবার আর একটা 17 আগস্ট ঢাকার বুকে করবেন? আমাদেরকে কথা দেন, আপনাদের কথার মাধ্যমে আমরা কিন্তু পরিবার পরিজন ছেড়ে রাজপথে এসে 24টা ঘন্টা আমার ভাই বোনদেরকে নিয়ে শুয়ে আছি। আপনাদের আমি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিন্দু পরিমাণ লজ্জা যদি থেকে থাকে, আমার মা বোনেরা সংসার সন্তান ফেলে এই রমজান মাসে রাজপথে শুয়ে আছে, তারপরেও আপনারা আসছেন না, আপনাদের লজ্জা নাই। আপনারা দাসত্ব করতে করতে, আপনারা গোলামি করতে করতে এতটা জঘন্য রূপে হয়ে গেছেন, ঠিকাদারের চেয়ে বেশি আপনাদের বর্তমান ভুক্তভোগী। আপনারা ঠিকাদারের কাছ থেকে এত সুবিধাবাদী হয়েছেন যে আপনারা ঠিকাদারের সাথে হাত মিলিয়ে আপনারাও আর একটা দোসর রূপে তৈরি হয়েছেন। আজকে যদি তাদের সাথে যদি আপনারা না থাকতেন, আজকে যদি আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে আপনি আমার ভাই বোনের মতো রাজপথে আসতেন, আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা যখন দেখতেন প্রেস ক্লাবের সামনে 20,000 কর্মচারী না খেয়ে অমরণ অনশনে বসে আছেন, আমরা বিশ্বাস করি আমাদের দাবিটি যে কোনো মূল্যে হলেও ইনশাল্লাহ মেনে নেওয়ার প্রক্রিয়া দিন চালু হতো। আপনারা আসছেন না, কোথায় সমস্যা আমরা জানি না, তবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার ভাই বোনদের এই কষ্ট দেখার পরে যদি আপনারা না আসেন, আপনারা জাতীয় বেঈমান হিসেবে প্রমাণিত হবেন। এই বেঈমানি আমাদের সাথে করছেন না, এই বেঈমানি করছেন
এই জাতির সাথে বেইমানি করছেন আগামী প্রজন্মের সাথে। আর যারা বড় বড় জায়গায় কথা বলছেন, মনে রাখবেন কালকে যে আপনি এই আউটসোর্সিং এর কর্মকর্তা হবেন না এর কোন নিশ্চয়তা নাই। আমরা কেউই জানতাম না যে আমরাও একদিন এই দাসত্বের মধ্যে, গোলামি প্রথার মধ্যে গোলামি করতে হবে। আমরা যেমন জানতাম না, আপনারাও কিন্তু জানেন না কোন কোন কারণে, কোন সিস্টেমেটিক কারণের মধ্য দিয়ে আপনাদের এই গোলামি প্রথার মধ্যে যেতে হতে পারে। যদি বৈষম্য দূর করতে চান, সরকারি প্রতিষ্ঠান থেকে আগে এই দালালি প্রথাকে বিলুপ্ত করেন, মানুষকে পরিপূর্ণ সম্মান দেওয়ার ব্যবস্থা করেন। মানুষ তার মাথা উঁচু করে ওই প্রতিষ্ঠানকে, এই রাষ্ট্রকে ভালোবেসে তার মেধা এবং শ্রম দিয়ে এই রাষ্ট্রকে বিশ্বের বুকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য সহযোগিতা করেন। আবারও বলি, আমরা সর্বপ্রথম আমার পরিবারের চেয়ে আমার দেশটাকে আমি বেশি ভালোবাসি। তারপর আমার পরিবারের আগে আমার দেশটাকে ভালোবাসি। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই দাস প্রথাকে বিলুপ্ত করতে হবে। এটা আপনাদের একটা জাতীয় কমিটমেন্ট হওয়া উচিত। ঠিকাদার সাধারণ কর্মচারীদের চেয়ে শক্তিশালী কোনোদিন হতে পারে না। সারা জীবন শোষণকারী আর শোষিত আর শাসিত কখনো এক টেবিলে বসতে পারে না। হয় এদেশে ঠিকাদার থাকবে, তা না হলে এদেশের শ্রমজীবী মানুষ থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি চূড়ান্ত ফলাফল হাতে না নিয়ে আমরা রাজপথ ছাড়ব না। এই দাবিটির জন্য আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা শপথ গ্রহণ করব এবং প্রতিটা প্রতিনিধিদেরকে বলবো, আপনারা শপথ নিয়ে আপনাদের প্রতিষ্ঠানের সকলকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে আপনার দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। আমি আমার সংক্ষিপ্ত পরিচিত বক্তব্য দেওয়ার মধ্যে আমি লং টাইম বক্তব্য দিয়ে ফেলেছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ভালো থাকবেন। আর সঞ্চালনা করার জন্য আমি রফিক ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শিশির ভাইকে। আসলে মূল কথা হচ্ছে যে আগামীকাল ক্যাবিনেট মিটিংয়ে আমাদের আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য একটি ইস্যু, যে ইস্যুটি আলোচনা হতে যাচ্ছে আমরা শুনতে পেরেছি, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা যদি কাল সকাল 10টা থেকে এই ঢাকা রাজপথ জাতীয় প্রেস ক্লাব চত্বর যদি আমরা দখলে নিতে পারি, তাহলে আমি কথা দিতে পারি আগামীকাল ওই আপনার যে ক্যাবিনেট মিটিং হবে সেই ক্যাবিনেট মিটিং আমাদের বিষয়গুলো অবশ্যই উপস্থাপিত হবে। আর যদি আমরা এই গুটি কয়েক মানুষ কালকে সকালে এখানে গড়াগড়ি পারি, আরো 7 দিন গড়াগড়ি পারি, তাহলে আমাদের বিষয়টা সমাধান হতেও পারে, হতে নাও পারে। মেসেজ পরিষ্কার। যদি বাংলাদেশের আনাচে কানাচে যারা আমার কথাগুলো শুনছেন, আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আপনারা যদি আগামীকালকের ক্যাবিনেট মিটিংয়ে আপনার বিষয়গুলো সমাধানের জন্য একটি পথ মনে করেন, একটি দিন মনে করেন, একটি সুবর্ণ সুযোগ মনে করেন এবং নিজেকে দাসত্ব থেকে মুক্ত করতে চান, তাহলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকাল 10টার মধ্যে ঢাকার এই রাজপথে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা এসে উপস্থিত হবেন। আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে কালকে এই সরকার কি সিদ্ধান্ত নিবে। আমরা যদি কালকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যদি 20 থেকে 30,000 মানুষের সমাগম করতে পারি, তাহলে সরকার অবশ্যই আমাদের বিষয়গুলো সমাধানের জন্য অবশ্যই ক্যাবিনেটে আলোচনা করবেন। আর যদি আপনারা বাড়িতে বসে ঘুমান, আর যদি আপনার পরিবারকে সময় দেন, এই নিরীহ মানুষ যারা আমরা এই দিনের পর দিন রাস্তায় আমরা শুয়েছি, আমার মা বোনেরা শুয়েছে, আপনাদের দাবি আদায় করার জন্য, আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য, আমাদের এই কয়েকজন মানুষের দ্বারা এই বৃহৎ
একটি সমস্যা, সেই সমস্যার সমাধান করা কিন্তু কোনোভাবে সম্ভব না। পরিষ্কার মেসেজ হচ্ছে, যদি আপনারা চান, আমরা চাই, সবাই চাই, যদি সবাই আসেন তাহলে আগামীকালকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আপনারা না আসেন তাহলে এই সমস্যার সমাধান কোনো কালেই হবে না। কথা পরিষ্কার। আপনারা কি চান? যদি সমস্যার সমাধান চান, যদি আউটসোর্সিং এই জীবন থেকে মুক্ত পেতে চান, যদি সুন্দর একটি জীবন আপনারা পেতে চান, আগামী যদি আপনার সন্তানকে যদি আগামীর দিনগুলো সুন্দর করতে চান, তাহলে কালকের দিনটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই দিনটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমি ওদের আহ্বান জানাবো, কথাগুলো যারা শুনছেন, দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের কানে কথাগুলো পৌঁছালে, আমাদের ভিডিওগুলো আপনারা দেখলে, আপনাদের যার যার দায়িত্বশীলতার জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে আগামীকাল সকাল 10টার মধ্যে ঢাকার এই রাজপথে জাতীয় শহীদ জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত হবেন। আপনাদেরকে সাথে নিয়ে যখনই ক্যাবিনেটে আমাদের মুক্তির সনদটি আমরা হাতে পাবো, এই বিজয় মিছিল আমরা করব। বিজয় মিছিল করে তারপর আমরা ঘরে ফিরে যাবো। সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আগামীকাল অবশ্যই সকাল 10টার মধ্যে এখানে উপস্থিত হবেন। এ পর্যায়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর আমরা যেটাকে বলি, বাংলাদেশের প্রাণ যেখানে আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য, তাদের মধ্যে আমাদের ওয়াসা, যেটা বাংলাদেশ আমরা ঢাকা কেন্দ্রিক পানি সরবরাহ করে থাকে, গুরুত্বপূর্ণ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। ঢাকা ওয়াসার পক্ষ থেকে আমি ঢাকা ওয়াসার যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন আউটসোর্সিং বা দৈনিক মজুরি ভিত্তিতে, তাদের সকলকে আগামীকালকে আমাদের যে জীবনের বাঁচা মরার লড়াই এবং মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানোর জন্য আমি কথা বলার অনুরোধ করছি আমাদের ঢাকা ওয়াসার আমাদের শহরের প্রিয় জামাতুল নাইম ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী ও ভাইয়েরা, এখানে আসলে বক্তব্য দিয়েছে আমাদের রফিক ভাই, শিশির ভাই, গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি ঢাকা ওয়াসার থেকে বলছি, আমি সংক্ষেপে 2-4টি কথা বলবো। যদি আপনারা দাসত্ব মুক্ত চান, যদি এই গোলামীর জিনজির ভাঙতে চান, তাহলে অবশ্যই কালকে আপনাদের এইখানে উপস্থিত হতে হবে। আমি আমার ঢাকা ওয়াসার সহকর্মীদের উদ্দেশ্যে বলবো, দেখুন এখন আসলে আমাদের শুষ্ক মৌসুম চলছে, পানি হচ্ছে একটি জরুরি বিষয়, পানি ছাড়া চলে না। তো আপনারা একজন ডিউটিতে থেকে বাদ বাকি যারা আছেন প্রত্যেকেই কালকে সকালে এখানে 9টার মধ্যে উপস্থিত হবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের জানাচ্ছি। কারণ আমাদের শেষ লড়াই, আপনারা যদি চান তো হতে পারবো, আর যদি ঘরে বসে থাকতে চান তাহলে কখনোই আমরা এই দাসত্ব মুক্ত হতে পারবো না। আমার পরিষ্কার মেসেজ, রাজপথে যদি না থাকেন আপনারা, তাহলে চিরজীবন এই গোলামীর পথে আপনাদের বেছে নিতে হবে। তাই আমি উদাত্ত আহ্বান আবারও শেষ করছি, অবশ্যই কালকে সকাল 9টার মধ্যে আপনারা প্রেস ক্লাবে থাকবেন, তবে অবশ্যই পাম্প ফাঁকা রাখবেন না, একজন থেকে বাদ বাকি সবাই চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি স্বাস্থ্য খাতের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় মুকুল চন্দ্র দেবনাথ দাদাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য ডিপার্টমেন্টের সকল সহকর্মী ভাইদেরকে আগামীকাল এখানে আসার জন্য অনুরোধ জানানোর জন্য এবং আপনার বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ থেকে আগত আমাদের আউটসোর্সিং ডেইলি বেসিক প্রকল্পের ভাইদের জানাচ্ছি অভিনন্দন। আমরা আসলে এই দাসত্ব থেকে মুক্তি পেতে এইখানে আমরণ অনশনে অংশগ্রহণ করেছি। আমরা সারা বাংলাদেশের সকল ভাই বোনদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি স্বাস্থ্যখাতকে, স্বাস্থ্যখাতের অবহেলিত লাঞ্ছিত ভাই বোনেরা
প্রতিনিয়ত মাসের পর মাস বেতন বকেয়া থাকে, কথায় কথায় চাকরি চলে যায়, তারপরেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন না। এটা অন্তত দুঃখের বিষয়। আমি স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসাবে সকলকে বিশেষ অনুরোধ জানাবো, আগামীকাল 10টার মধ্যে আমাদের এই প্রেস ক্লাবের সামনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে আপনারা এসে এখানে সবাই উপস্থিত হবেন। আমরা চাই না আর দীর্ঘ সময় এই দাসপ্রথা নিয়ে পড়ে থাকতে। আমরা কালকে এই দাসপ্রথা থেকে মুক্তি পেতে চাই। ইনশাআল্লাহ আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই দাসপ্রথা থেকে মুক্তি পেতে পারি। আমরা দেখেছি বারবার আপনাদেরকে বলার পরও আপনারা এখানে অংশগ্রহণ করতে পারছেন না। আমরা লজ্জিত এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে আসুন এবার যদি আমরা আমাদের এই দাসপ্রথা থেকে মুক্তি না পেতে পারি তাহলে কিন্তু কারো চাকরি থাকবে না, এটা আপনারা জেনে রাখবেন। তার জন্য আসুন সকলে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ঠিকাদার মুক্ত একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলে একতা হয়ে আমরা এই দাসপ্রথা থেকে মুক্তি পাই। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ মঙ্গল সম্মেলন কর্মকর্তাকে। স্বাস্থ্য খাতের প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা যারা আছেন আউটসোর্সিং আপনাদের সমস্যাটা সবচেয়ে বেশি। আপনারা ফোন দিয়ে বলেন ভাই আমার বেতন দীর্ঘদিন বাকি, ভাই আমার চাকরি চলে যাচ্ছে, ভাই আমাদের নবায়ন হচ্ছে না। এই সমস্যাগুলো যদি সমাধান রাখছে এবং সেটা হচ্ছে এই ঠিকাদারি প্রধান বিরক্ত করা। অতএব আমাদের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, এসএমপিসি বলেছেন স্বাস্থ্যখাত থেকে, আমিও আপনাদের সকলের প্রতিনিধি হিসেবে যদি আমাকে বিশ্বাস করেন, ভালোবাসা আমাকে সম্মান করেন, আমার জায়গা থেকে আপনাদের আহ্বান জানাবো আপনারা যার যার দায়িত্ব জায়গা থেকে আগামী 9টার মধ্যে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ সকলকে নিয়ে আমরা তাই বাস্তবায়ন করবো। এ পর্যায়ে আমি জ্বালানি সেক্টরে সকল কর্মচারীদেরকে আগামীকাল সকাল 9টার মধ্যে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার আহ্বান জানানোর জন্য আমি কথা বলার অনুরোধ করছি। আমাদের পেট্রো বাংলা কেন্দ্রিক একটি কমিটি আছে, সেই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং বৃহত্তর কোম্পানি জিটিসিএল এ কর্মরত আমাদের সকলের প্রিয় আমাদের নাসির ভাইকে কথা বলার অনুরোধ করছি। প্রিয় ভাইরা আমার, মাইকটা নিচে ধরেন, আপনারা নিচের দিকে রাখেন মাইক। আপনারা জানেন যে আমরা গত 22 তারিখ ঠিকাদার বিলুপ্তির জন্য আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অংশগ্রহণ করেছিলাম। আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম, কিন্তু বিনা উস্কানিতে পুলিশ আমাদের সহকর্মীদের উপরে হামলা করেছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছি। সরকার তারপরে আমাদের দাবিটি এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি। আর কত অপেক্ষা করব? গত 17 আগস্ট 15 দিনের সময় দিয়েছেন, গত 19 আগস্ট 15 দিনের সময় দিয়েছেন, গত 22 তারিখ আপনারা আবার সময় চাইলেন। আর কত সময় চান আপনারা? আপনাদেরকে আর আমরা সময় দিতে পারবো না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ঠিকাদার আমাদের সহকর্মীদেরকে ছাঁটাই করতেছে। ভাইরা আমার, আগামীকালকে আমি আমার পেট্রো বাংলা 14টি প্রতিষ্ঠানের সকল সহকর্মীদেরকে আহ্বান জানাবো, আমাদের বাঁচা বেড়ার লড়াই আগামীকালকে শুরু হবে। হয় বাঁচবো, লড়াই একেবারে মরে যাবো। ভাইরা আমার পেট্রো বাংলা 14টি প্রতিষ্ঠানের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আগামীকালকে
সকাল 9টার মধ্যে আপনারা এই প্রেস ক্লাবের সামনে জনসমুদ্র বানাই দিবেন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। ভাই ধন্যবাদ। ধন্যবাদ নাসির ভাইকে। আমিও যেহেতু জ্বালানি সেক্টরে আসছি, পেট্রোভালের অধীনস্থ কোম্পানি পশ্চিমাঞ্চল গ্যাসে চাকরি করি, তো আমার জায়গা থেকেও পেট্রোল সেন্টারের আওতাভুক্ত যে 14টি প্রতিষ্ঠান পেট্রোভাল সহ সে সকল প্রতিষ্ঠানে যারা দৈনিক মজুরি ভিত্তিক এবং আউটসোর্সিং আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা আমাদের সাধারণ সম্পাদক বলেছে, এখানে আমাদের সিনিয়র সভাপতি আমাদের তিতাসে কর্মরত বেলাল ভাই আছেন, আর অনেক নেতৃবৃন্দ আছেন, তিতাসের মাহবুব ভাই আছেন, ইফরাত ভাই আছেন, জিটিসির আবু বকর ভাই আছেন, নাসির ভাই কথা বলেছেন, সোহেল ভাই আছেন, মাইনুল ভাই আছেন। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আগামীকাল আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সুশৃঙ্খলভাবে অবস্থান নিব এবং কালকের যে ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট মিটিংয়ে যেন সরকার আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং কালকে যেন একটি সমস্যার সমাধান করে দেন, এই বিষয়গুলো নিয়ে যেন পদক্ষেপ নেন। এই পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে পেট্রোল সেন্টারের আওতাভুক্ত যারা আছেন তারা অবশ্যই আগামীকাল সকাল 9টার মধ্যে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হবেন। ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে আমরা বিজয় উল্লাস করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সকলের প্রিয় মিষ্টভাষী, অত্যন্ত বিনয়ের সহিত কথা বলেন, ভালো ছেলে, আমাদের সকলের প্রিয় সোহাগকে কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা বিগত 2020 সালে যদি বলি, 2020 সাল থেকে 2025 সাল এখন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান। বিগত দিনে অনেক বড় বড় সমাবেশ বলেন, মহাসমাবেশ বলেন, মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ সকল প্রকার কর্মসূচি শেষ করে আজকে আমরা গত 27 তারিখে এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের আরেকটি কর্মসূচি আমরণ অনশন, যেটা একটা মানুষ মৃত্যুবরণ করলেই তার পরিসমাপ্তি হয়, সেই কার্যক্রম চলমান আছে। আমি সারা দেশের সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সহ যত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পে যারা নিয়োজিত আছেন সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবে আগামীকাল সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। আপনাদের এই উপস্থিতি আমাদের আন্দোলন সংগ্রাম জয়ের লক্ষ্যে নিয়ে যেতে পারে। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, আর কেউ মনে করবেন না যে ও তো গেছে, আমার আরেক সহকর্মী ভাই তো গেছে, বোন তো গেছে, আমার না গেলেও চলবে। এই ধরনের মন মানসিকতা থেকে সবাই বেরিয়ে আসুন। আপনারা যার যার অবস্থান থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করুন। আগামীকাল আমাদের যে ক্যাবিনেট মিটিং আছে, আমরা আশা করছি সেই ক্যাবিনেট মিটিং থেকে আমাদের জন্য ভালো কোনো ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। যদি আমরা তার ব্যত্যয় ঘটে, আমরা এই প্রেস ক্লাব থেকে আমাদের আরো কঠোর থেকে কঠোর কি কর্মসূচি করা যায় তা নিয়ে আমরা আলোচনা করে সেই বাস্তবায়ন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জাতীয় প্রেস ক্লাব আগামীকাল কানায় কানায় পূর্ণ করবেন বলে আমরা আশা করতেছি। ভাই, আপনাদের সকলকে বিনয়ের সহিত বলছি, আপনারা সবাই যার যার অবস্থান থেকে প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়ে এই জাতীয় প্রেস ক্লাবে আপনারা অবস্থান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডিপিডিসির ফারুক ভাই যদি থাকেন এখানে। ফারুক ভাই আছেন ডিপিডিসির? মঞ্জু ভাই, মঞ্জু ভাই একটু এদিকে আসবেন। মঞ্জু ভাই,
মঞ্জু ভাই একটু অনুরোধ, একটু আসবেন ভাই। আগামীকাল ক্যাবিনেট মিটিং এ আমাদের বিষয়টি উপস্থাপিত হবে মর্মে আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান ফলাফল যদি না পাওয়া পর্যন্ত আসলে আমরা কোনো আশ্বাস থেকে বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করি যে যদি সারা বাংলাদেশ থেকে আপনারা সবাই সমবেত হয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 9টার মধ্যে আসেন, তাহলে আমাদের উপস্থিতি আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য নিশ্চয়তা দিবে এবং অবশ্যই ক্যাবিনেটে আমাদের বিষয়টি উপস্থাপিত হবে। আমি ডিপিডিসির আমাদের সকলকে মঞ্জু ভাইকে অনুরোধ করবো, ডিপিডিসির যে সকল সহকর্মী আছেন সে সকল সহকর্মীরা যেন আগামীকাল সকাল 9টার মধ্যে আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকেন। আমি সে বিষয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ করব। জি, আসসালামু আলাইকুম। শুধু এখানে ডিপিডিসি থাকবে না, আমার বিদ্যুৎ সারা বাংলাদেশে আউটসোর্সিং এর যত বিদ্যুৎ ভাই ও বোনেরা আছেন অবশ্যই আপনারা কালকে সকাল 9টার ভিতরে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন এবং আমার ডিপিডিসির 1074 জন আছে, আমি এখানে 1000 লোকের উপরে জানি আমি দেখতে চাই। ভাই আসলে আমি অসুস্থ, আমি ঠিক মতো কথা বলতে পারছি না, গলার অবস্থা খুবই খারাপ। এই মতো কথা বলেন ভাই। ধন্যবাদ ডিপিডিসির মঞ্জু ভাইকে। মঞ্জু ভাই কিন্তু নিশ্চিত করেছেন যে ডিপিডিসির 1000-এর পরে মানুষ কালকেও এখানে আসার জন্য উনি আহ্বান জানিয়েছেন। তা আমরা বিশ্বাস করি যারাই দূর দূরান্ত থেকে দেশের এই প্রান্ত থেকে আমাদের কথাগুলো শুনছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করতে আমরা বারবার যে আগামীকালকে আমরা ইতিহাস করতে চাই, আগামীকালকে আমরা মুক্তি পেতে চাই দাসপ্রথা থেকে, আগামীকালই আমরা বিদায় উল্লাস করতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের আগামীকালকে কর্মসূচি সফল করেন, সকাল 9টার মধ্যে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হন, ইনশাল্লাহ আমরা আগামীকালকে এই দাসপ্রথা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি ডাক বিভাগ থেকে আমাদের সোহেল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার যে সকল ভাই বোনেরা আজকে 5 দিন যাবৎ এখানে অনশন ধর্মঘটে যোগ দিয়েছেন, দিবা রাত্রি পরিশ্রম করছেন, না খেয়ে না নিয়ে। আপনারা যারা আছেন তাদের সকলকে আমি অনুরোধ করব আমার বাংলাদেশ ডাক বিভাগ সহ আউটসোর্সিং প্রকল্প ডেলিবেসিক সমস্ত কর্মরত ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যারা ঘরে বসে আছেন আপনারা কেউ মনে করবেন না যে আমি না গেলেও চলবে। যদি এই ধরনের কোনো কথা আপনারা মনে করে থাকেন তাহলে আপনারা ভুলের জগতে আছেন। আপনাদের সেই ভুল থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আপনারা যদি এই দাসপ্রথা বিলুপ্তি চান তাহলে আপনারা সকলেই আগামীকালকে সকাল 10টার মধ্যে প্রেস ক্লাবের সামনে আমাদের সাথে যোগ দিবেন এবং আপনার আমার সকলের দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবো। আর আপনারা যদি না আসেন তাহলে আমাদের এই শ্রম, ঘাম, পরিশ্রম সমস্ত কিছু বৃথাও যেতে পারে। এর জন্য দায়ী থাকবেন আপনারা। আপনারা যদি চান আগামীকালকেই আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। যদি আপনারা চান ঘরে বসে না থেকে প্রেস ক্লাবের সামনে আসেন, এখানে জনসমুদ্র তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ভাগ্য আল্লাহ চাইলে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 17 তারিখের আন্দোলনে শাহবাগ থেকে শুরু করে যমুনা পর্যন্ত যায়। 19 তারিখের আন্দোলনে আমাদের কাছ থেকে সময় নেয়। আমরা সরকারের আমলাদের
প্রত্যেকটা ঘরে ঘরে দরজায় করোনারি আমাদের শুধু আশ্বাস আর আশ্বাস দিয়ে গেছেন। আমরা আর আশ্বাসে নিতে রাজি না, আমরা বাস্তবতায় চাই। তাই সমস্ত সারা বাংলাদেশের প্রিয় ভাই বোন যারা আছেন সকলকে আবারও বিনীত সহকারে অনুরোধ করছি, আপনারা সকাল 10টার মধ্যে প্রেস ক্লাবে আসবেন এবং আপনাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই উপস্থিত থাকবেন এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ও সহকর্মীবৃন্দ, আপনারা জানেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাইরা বেশি। তাদের মধ্যে অন্যতম আরেকটি প্রতিষ্ঠান এলজিইডি। তো এ পর্যায়ে এলজিইডির ভাইদের কিন্তু আমরা দেখেছি বিগত 17 আগস্ট 19 অক্টোবর আমরা দুটি সফল প্রোগ্রাম করেছি এবং সেই সফল প্রোগ্রামগুলোতে এলজিইডির অংশগ্রহণ মানে অত্যন্ত ভালো ছিল এবং অনেক বেশি সংখ্যক মানুষ তারা উপস্থিত হয়েছিল। তো আগামীকালকে যেহেতু আমাদের একটি সুবর্ণ সুযোগ, আগামীকালকে আমাদের টার্নিং পয়েন্ট হতে পারে, এলজিইডির পক্ষে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার জন্য ওদের তো আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি এলজিইডিতে কর্মরত আমাদের সকলের প্রিয় রুবেল ভাইকে। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার হ্যাঁ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের সকলের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা গত 27 তারিখ থেকে এই আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা সকলেই যা অবগত আছেন আগামীকালকে ক্যাবিনেট মিটিংয়ে আপনারা সকলেই অবগত আছেন আগামীকালকে ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এই আউটসোর্সিং নিয়ে আমাদের ফাইলটি ওঠার কথা। সেক্ষেত্রে আমি এলজিডির প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারীদের আহ্বান করছি আপনারা সকলে সকাল 10টার ভিতরে এই প্রেস ক্লাবে উপস্থিত হবেন। সেক্ষেত্রে যদি কারো কোনো সুবিধা অসুবিধা থাকে, আসার পর সমস্যা হয়, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে, যে কোনো সমস্যায় তারা পূর্বেও পাশে ছিল, এখনো পাশে থাকবে। আপনারা যদি এই দাসত্বপ্রথা থেকে মুক্তি চান তাহলে অবশ্যই আগামীকাল সকাল 10টার ভিতরে এই প্রেস ক্লাবে অবশ্যই উপস্থিত হবেন। আপনাদের এলজিডির প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারীদের আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা সকলে সকাল 10টার ভিতরে এই প্রেস ক্লাবে উপস্থিত হবেন যদি আপনারা এই দাসত্ব প্রথা থেকে মুক্তি চান। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বদা আমাদের পাশে আছেন, সেক্ষেত্রে কোনো সুবিধা অসুবিধা কোনো সমস্যা হলে তারা অবশ্যই সমাধান করবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করব গণপূর্ত থেকে আলিফ ভাইকে। আলিফ ভাই কি আছেন গণপূর্তের? আলিফ ভাই, আচ্ছা। তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য বিশেষ অনুরোধ করব আমাদের শিল্পকলা একাডেমি থেকে ইকবাল বাবু ভাইকে। ইকবাল বাবু ভাই আসেন। এ পর্যায়ে আমি কথা বলার জন্য বিনীত অনুরোধ করব আমাদের মুগ্ধা মেডিকেল থেকে নুন্নাহার আপাকে।
আজ জাতীয় প্রেস ক্লাব থেকে আমি আপনাদের সহযোদ্ধা এবং বাংলাদেশ আউটসোর্সিংয়ের পক্ষ থেকে বলছি যে ভাই এবং বোনেরা, আপনারা যেখানেই থেকে লাইভগুলো দেখছেন, এটা আপনাদের অস্তিত্বর লড়াই, এটা আপনাদের ভাগ্য পরিবর্তনের লড়াই, আপনারা এখানে আসেন, আপনাদের অধিকার আপনাদেরই ছিনিয়ে নিতে হবে। আপনার অধিকার যদি আপনি না চান, আপনাকে ঘরে কেউ আগায় দিয়ে আসবে না। আজ আমার 1.5 বছরের সন্তান, বুকের সন্তান রাইখে আমি 5 দিন আমার অনশন দিয়েছি। পবিত্র মাহে রমজান, এই রমজান, প্রত্যেকটা রমজানে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক সুন্দরভাবে ইফতার করি এবং সেহরি খাই। আজ আমি আমার সন্তান, সংসার সব ছেড়ে আমি এই বাংলাদেশের আউটসোর্সিং এর ভাই বোনের পক্ষ থেকে এখানে এসে দাঁড়িয়েছি। আজ আপনাদের একটা আশ্বাস দিয়েছে, কাল ক্যাবিনেট মিটিং এ আপনাদের নিয়ে আলোচনা হবে। আপনারা যদি আপনাদের অস্তিত্বের জন্য এই প্রেস ক্লাবে না আসেন, আপনাকে কেউ আগায় দিবে না। আপনারা যেখানে আছেন অবশ্যই কাল সকাল 10টার ভিতরে এই প্রেস ক্লাবে আসেন। কালকে যত সময় না পর্যন্ত আমাদের পক্ষে কোনো খবর না আসবে, এত সময় পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। এই প্রতিজ্ঞা করে আপনারা চলে আসেন। আমার বলার কোনো ভাষা নাই, আমি বলতে চাই না। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের চাকরি যাবে না, ঠিকাদার থাকবে না, বৈষম্য থাকবে না। আজ বৈষম্য শিকার, আবারও সেই ঠিকাদারের টর্চারের শিকার, চাকরিচ্যুত শিকার। এই কিছু সব মিলিয়ে আমার সারা বাংলাদেশে যে ভাই বোনেরা লড়াই করতেছে, আপনারা প্রত্যেকেই সেই লড়াইয়ের একজন সৈনিক। আপনারা আসেন, আপনাদের এই লড়াইয়ে আপনারা যোগদান করেন এবং আপনাদের বিজয় আপনারা ছিনিয়ে নিয়ে এই প্রেস ক্লাব থেকে যান। এই বলে আমি শেষ করছি। ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আগামীকাল 10টার ভিতরে সবাই এখানে যোগদান করবেন। আল্লাহ হাফেজ সবাই, ইনশাআল্লাহ। তাহলে তো ডলার আই গেছে, আর আউটসোর্সিং চাকরি লাগবো না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাব। আমরণ অনশনের 5ম দিন অতিবাহিত হতে চলছে। একটু পরেই 12টার পরেই 6 দিন আমরা আমরণ অনশনে পা দেব। আমরা আছি ঢাকার জাতীয় প্রেস ক্লাব। আপনারা শুনতে পেলেন, এতক্ষণ শুনতে পাইছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মুখ থেকে। প্রিয় ভাইরা, আমরা এখনো যারা আসেনি দাসত্বদের মুক্তির জন্য এখনো যারা আমরা আসেনি, অতি শীঘ্রই আমরা ইনশাল্লাহ কালকেই উপস্থিত হয়ে যাব। কালকেই হবে আমাদের হার জিত বিজয়ের লড়াই দিন। তাই আমরা সকলকে আহ্বান করি, আপনারা আসুন, এই দাসত্ব থেকে মুক্তি করুন। আপনাদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতির মাধ্যমেই এই বিজয় অর্জন হবে, না হয় এই দাসত্বই থেকে যাবে। মনে রাখবেন, আপনার উপস্থিতিতে হয় বিজয় হবে, আর যদি আপনি না আসুন, মনে রাখবেন আপনি ওই
ঠিকাদারের দালাল হিসেবে পরিণত হবেন। এটা হলো যে বাহিরের রাষ্ট্রের প্রতিনিধি। এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমাদের অবস্থান কর্মসূচি আমরণ অনশনের অবস্থান কর্মসূচি দেখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উনি একজন। বন্ধুরা আপনারা সাথে থাকুন, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কেন্দ্রীয় একজন সমন্বয়কের মধ্যে উনি অন্যতম একজন। নামটা আমি এখন বলতে পারতেছি না, সেজন্য দুঃখিত, নামটা পরে লিখিয়ে দেবো আমি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী কেন্দ্রীয় একজন সমন্বয়ক আমাদের মাধ্যমে এসে আমাদের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করতেছে। ইনশাল্লাহ আমাদের হবে বিজয়, যদি থাকি আমরা একতা, বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো। যাব না বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন, ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। বন্ধুরা আমাদের মাঝে কিছুক্ষণ পর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যারা ছাত্র সমন্বয়ক আছেন, কিছুক্ষণ পরে তারা এসে আমাদের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করতেছে। ইনশাল্লাহ দাসপ্রথা থেকে আমরা মুক্তি পাবো, তার লক্ষ্যে তার আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র সমন্বয়কদের সাথে কথা বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ কালকে আমাদের উপস্থিতির মাধ্যমে আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করব। আমরা হয়তো শহীদ নয়তো গাজী হয়ে ইনশাল্লাহ ফিরে যাব। আমাদের বিজয় ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না, কারণ আমাদের দাবি ন্যায্য। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আত্মীয়করণ করে আমাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে নিতেই হবে।
ভাই এই দেশের মনে করেন মনে করেন অনেকে জায়গাতে মনে করেন বেতন দিবে সরকার, ঠিকাদার কি দরকার? নাই দরকার। ঠিকাদার নাই দরকার। বৈষম্য মুক্ত চাকরি চাই, ঠিকাদার মুক্ত বেতন চাই। এক দফা এক দাবি, চাকরি যার বেতন তার। প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলের নিন্দায়ন্তন, বৈষম্য ও অন্যায়ের শিকার। আমাদের আজকের এই সংগ্রাম, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি কোনোটাই রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয়। আমাদের আজকের এই সংগ্রাম আমাদের চাকরির ব্যবস্থাপনার বিরুদ্ধে, আউটসোর্সিং নামক ঠিকাদার ব্যবস্থার বিরুদ্ধে। সরকার দেয় টাকা, কিন্তু আমাদের সেই বেতন রক্তশোষা ঠিকাদার প্রতিষ্ঠান সেই টাকা নিয়ে করে 9-6। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আমাদের বেতন ভাতা বন্ধ। এমন পরিস্থিতিতেও আমরা বাচ্চাদের নিয়ে এক মানবতার জীবন স্থাপন করছি। আমরা এই অন্যায় বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে যুদ্ধ চালিয়েই যাব ইনশাআল্লাহ, যতদিন না অবাধি আমরা ন্যায়ের পক্ষে এবং দাবির বিষয়ে সমাধান না হই। বেতন দিবে সরকার, ঠিকাদার নাহি দরকার। বৈষম্য মুক্ত চাকরি চাই, ঠিকাদার মুক্ত বেতন চাই। এক দফা এক দাবি, চাকরি যার বেতন তার। ধন্যবাদ প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য। আপনারা অনেকক্ষণ যাবৎ আমার সাথে ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক